নির্বাচন সামনেই। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেসের প্রার্থিত্বের দাবিদার হাসিনা রহমান চৌধুরী। ওনার সঙ্গে কথা বলবো বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। জানবো দক্ষিণ করিমগঞ্জ বা গোটা জেলায় যেহেতু উনি কংগ্রেসের প্রার্থিত্বের দাবিদার, সেই হিসাবে তার দল কি কাজ করছে বা 21-এর নির্বাচনে যে কংগ্রেস হেরেছিল সেই হারার কি প্রত্যাবর্তন হবে, সেই বিষয় নিয়ে কথা বলবো। এটা কোনো প্রোগ্রাম নয়, জাস্ট একটা রাজনৈতিক আড্ডা বলতে পারেন আপনারা। আপনাকে ধন্যবাদ এই মুহূর্তে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। কি মনে করছেন, এবার নির্বাচন তো আর 4-5 মাস 6 মাস হাতে আছে, আপনি তো বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কি মনে করছেন এবার দলের অবস্থানটা কি? আমাদের দলের অবস্থা এবার অনেক ভালো। তো আপনি কি মনে করছেন এই মুহূর্তে, তো যেহেতু আপনি সাউথ করিমগঞ্জ, যেটাকে এখনো পর্যন্ত আমরা যতটুকু জানি প্রায় 17 জনের কাছাকাছি টিকিটের দাবিদার, সেই হিসাবে আপনি কি মনে করছেন যে এই মুহূর্তে আপনি একজন দাবিদার, কি মনে করছেন দল আপনাকে কতটুকু অ্যাকসেপ্ট করে নিচ্ছে বা জনগণ আপনাকে কতটুকু অ্যাকসেপ্ট করে নিচ্ছে? এটা ভালো কথা যে অনেকজন দাবিদার, যখন কোনো একটা দল জনপ্রিয় বেশি থাকে মানুষের মধ্যে তখনই তার দাবিদার বেশি থাকেন। তো আমরা কংগ্রেস থেকে অনেকেই দাবিদার, ভালো কথা সেটা। তার মানে সামনে সুদিন আসছে, আর দল আমাকে কতটা মেনে নিচ্ছে তা থেকেও বড় কথা, যেহেতু এটা গণতান্ত্রিক দেশ, জনগণের মতামতই সবার উপরে, তাই জনগণ আমাকে কতটা পাশে পাচ্ছে তার উপরই নির্ভর করবে জনগণ আমাকে কতটা মেনে নিচ্ছে। তো জনগণ আমাকে সব সময় পাশে পাচ্ছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। কারণ রাজনীতি করতে গেলে জনগণকে বাদ দিয়ে রাজনীতি হয় না। আমাকে মানুষের পাশে, মানুষের সমস্যায়, মানুষের বিপদ আপদে কতটুকু আমি জনগণের পাশে থাকতে পেরেছি বিগত বছরগুলোতে, তার উপরই নির্ভর করবে জনগণ আমাকে চাইছে কিনা। আপনি তো সিপিএম থেকে এসেছেন, প্রথম সিপিএমে ছিলেন। হ্যাঁ, আমি ছাত্র লাইফেও সিপিএম করেছেন যতটুকু আমরা জেনেছি। ছাত্র লাইফে সিপিএম নয়, এসএফআই করেছি, মানে স্টুডেন্ট ফেডারেশন, যেটা মানে কংগ্রেস বলতে তো এনএসআই, যেটা মানে ছাত্র পরিষদ যেটা বা ছাত্র সংগঠন যেটা থাকে, যেটা যে পলিটিক্যাল পার্টির যে সংগঠন থাকে সেটা যে কোনো দলেরই হোক। তো বামপন্থী থেকে হঠাৎ করে কংগ্রেসে আসার কারণ কি? দেখুন, বামপন্থী থেকে কংগ্রেসে আসার কারণ, বর্তমানে কিন্তু বিরোধী দল হিসেবে কংগ্রেসই ভারতবর্ষে সব থেকে শক্তিশালী আজকের দিনে। তা থেকেও বড় কথা হচ্ছে, যখন ছোটো ছোটো নৌকা থাকে, বড় নৌকার ডিঙিটা যদি বড় থাকে, তুফান আসলে সেই বড় নৌকাটাই সামলায়। সেজন্য আজকে বিরোধী শক্তিটাকে যখন আমি দেখছি যে কংগ্রেসের বৃহত্তর অবস্থাতে আছে আজকে এবং জনগণ কংগ্রেসকে চাইছে, তো সেজন্যই আমি কংগ্রেসে এসেছি, এটাই কারণ। আচ্ছা, কংগ্রেসে আসার আপনি যেহেতু সাউথ করিমগঞ্জ একটা সংখ্যালঘু বিধানসভা, আপনি সেই নির্বাচনে লড়তে যাচ্ছেন, এখান থেকে অনেকেই বিধায়ক হয়েছেন, মন্ত্রী হয়েছেন, কিন্তু গোটা যদি আমরা জেলা জুড়ে মানুষের পার ক্যাপিটা ইনকাম বা মানুষের শিক্ষার হার এগুলো যদি আমরা দেখিতে, তাহলে দুইটা বিধানসভার মানুষের অবস্থা সবচেয়ে খারাপ তুলনামূলক। যেটা হলো, একটা হলো সাউথ করিমগঞ্জ, সাউথ করিমগঞ্জ সব জায়গায় নয়, যেমন নিলামবাজারের দিকে ভিতর দিকে গেলে যে এলাকাগুলো যত ভিতর দিকে যাবেন, আর একটা হলো রাতাবাড়ি বিধানসভা, মুসলমানদের পিছিয়ে পড়ে না। এখানে সবসময় মুসলিম নেতৃত্বরাই লিডারশিপ নিয়েছে, এতে কংগ্রেস ও দীর্ঘ টাইম কংগ্রেসের বিধায়ক এখানে হয়েছে। আজ এই সাউথ করিমগঞ্জের যদি বলা যায় গোটা বরাক উপত্যকার মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া জায়গা হলো সাউথ করিমগঞ্জের ভিতর এলাকাগুলো বা রাতাবাড়ির ভিতরে। এখানে বারবার কংগ্রেসের বিধায়ক হওয়ার পরও কেন আজও পর্যন্ত এই অবস্থা? যেহেতু এখানে সংখ্যালঘু আদর্শিত সিট এবং সংখ্যালঘুদের অবস্থা এরকম কেন? প্রথম কথা হচ্ছে কি, দেখুন, আজকে কংগ্রেসের সময় কি হয়েছিল বা কি হয়নি সেটা আজকে বড় কথা নয়। তার কথা কারণ কি জানেন, আজকে তো মানুষ পরিবর্তন করেছে। বিগত দুটো টার্মস আমরা দেখি
যে মানুষ পরিবর্তন করেছিল, বিজেপিকে এনেছিল ক্ষমতায়, তাই তো। তো বিজেপিকে যখন ক্ষমতায় এনেছিল, বিজেপি কি মানুষকে সেই সমস্যা থেকে মুক্তি দিতে পেরেছে, না আরও পিছনের দিকে নিয়ে গেছে? আমরা কি দেখতে পাই এখন? দেখুন, আপনি উত্তর করিমগঞ্জ যেমন দক্ষিণ করিমগঞ্জ বা রাতাবাড়ির কথাগুলো বলছেন। এখন দেখুন, বর্তমানে যারা বিধায়ক ছিলেন কংগ্রেসের, তারা, আমরা আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে কি দেখি? তারা আজকে কংগ্রেসে নেই। কংগ্রেসে নেই কারণ আজকে গঙ্গা জলে স্নান করলে তো সব শুদ্ধ হয়ে যায় না। তো তাই আমাদের উত্তর করিমগঞ্জের বিধায়ক তো বিজেপিতে চলে গেছেন। দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক কংগ্রেস থেকে এসে এখন কখনো বলছেন এজিপি, কখনো বলছেন আমি আমার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উন্নয়নের পাশে আছি, বিজেপি তো কংগ্রেসে তো নেই। লাস্ট নির্বাচনে 21 নির্বাচনে আমরাও সেখানে গিয়েছিলাম, সাউথের বিভিন্ন জনের সঙ্গে আমাদের ইন্টারভিউ হয়েছিল বা কথা বলেছিলাম। সেই সময় সিদ্দিক আমাদের সঙ্গে কথা হয়েছিল, ওনার সঙ্গে আমার একটা ইন্টারভিউ হয়েছিল। ধর্মনিরপেক্ষ একটা শো ছিল, এটা টিভি টক শো ছিল ওনার সঙ্গে। ধর্মনিরপেক্ষ কংগ্রেসের শাসনে ভারতীয় সংখ্যালঘুদের অবস্থান, ভারতীয় মুসলিমদের অবস্থান, সেই টক শোটা এখনো ইউটিউবে আছে, আরও বিভিন্ন চ্যানেলও এটা ভিডিও নিয়েছে। তো যাই হোক, এই টক শোতে ওনাকে কয়েকটা কোয়েশ্চেন করা হয়েছিল। যেমন বলা হয়েছিল যে কংগ্রেসের দীর্ঘ শাসনকালে উনি মন্ত্রী ছিলেন বা দীর্ঘ সময় তিনি বিধায়ক ছিলেন এই সাউথ করিমগঞ্জে, হয়তো নির্দল থেকে জয়ী হয়ে আবার কংগ্রেসে এসেছেন বা কংগ্রেস থেকে জয়ী হয়েছেন। কিন্তু এই দীর্ঘ সময় জয়ী হওয়ার পর বা আসামে দীর্ঘ সময় কংগ্রেসের মিনিস্ট্রি থাকার পরও গোটা নর্থ ইস্টের মধ্যে যদি পিছিয়ে পড়া কোনো জাতি হয় তাহলে মুসলিম জাতি। সংখ্যালঘু মুসলিম জাতিরাই সবচেয়ে পিছিয়ে পড়া জাতি। আপনারা যেহেতু কংগ্রেসের টিকিটের দাবিদার, আপনারা কংগ্রেসের কাছে, মানুষের কাছে ভোট চাইতে চাচ্ছেন, ভোট বলছেন। এখন যদি সাধারণ একজন মানুষ, আমাদের কোশ্চেন করা সাধারণ মানুষের, না এই কথাটা থামিয়ে বলছি, ব্যক্তিগত আমার কথা বলতে পারছি, আমি বলছি যে আমি কিন্তু এখনো কারো কাছে ভোট চাইতে যাইনি। ব্যক্তিগত আমার কথা বলছি। আমাকে দেখতে পাবেন এই 7 নভেম্বর একটা আন্দোলন গেল, যেখানে রাস্তার জন্য আমরা 24 ঘন্টার উপর 700-800 মানুষ দাঁড়িয়েছিলাম, এবং সেই রাস্তাটা কাজও হবে, মানুষ তার অধিকার মানে আদায় করে নিয়েছে। কথা হচ্ছে গিয়ে দেখুন, আমি কিন্তু ভোট চাইতে এখনো যাইনি কোথাও। আমি মানুষের সমস্যা, মানুষের পাশে দাঁড়াতে চেয়েছি, দাঁড়াচ্ছি। কারা ভোট চাইতে গেছেন ওনাদের ব্যাপার, আমি চাইতে যাইনি। আপনি তো কংগ্রেসের হয়ে মিটিং করছেন, আপনি ভোট চান না চান কংগ্রেসের হয়ে? হ্যাঁ, কংগ্রেসের হয়ে মিটিং করছি। তখন ওনার সঙ্গে আমার এই ডিবেটটা হয়েছিল। ওনাকে আমি এই স্টক শোতে কোয়েশ্চেন করেছিলাম যে কংগ্রেসের দীর্ঘ শাসনকালে আসামের মুসলমানদের এই অবস্থা হলো কেন? যেমন আজকের ডেটে যেটা হচ্ছে, আমি আজ থেকে কংগ্রেস শাসনের পিওর চ্যালেঞ্জ আজকে যদি দেখি, মানুষের যে আজকে যে ইভিকশন হচ্ছে সব জায়গায়, মানুষকে, এগুলো তো কার দায়? এর দায় কে নেবে? এই সংখ্যালঘুদের যে আজকে ইভিকশন হচ্ছে, এর দায় কার? বিজেপির। কারণ বিজেপি ক্ষমতায় আছে। যদি পাট্টা দিয়ে দিত কংগ্রেসের পিরিয়ডে, তাহলে তো আজকে এই ইভিকশনটা হতো না। আমি কংগ্রেসে যদি থাকতাম, আজকে যদি কংগ্রেস থাকতো, আমি যদি কংগ্রেসে থাকতাম, তাও আমি এই কথাগুলো বলতাম। এর দায় কংগ্রেসকেই নিতে হতো, কারণ যে সরকারে থাকবে দায় তাকে নিতে হবে। যে সরকার, দেখুন 55 ইয়ার্স থাকার পরও কেন কংগ্রেস? আজকে কিন্তু কংগ্রেস ক্ষমতায় নেই, আজকের দিনে কিন্তু কংগ্রেস ক্ষমতায় নেই। তাই সমস্ত দায়বদ্ধতা নিতে হবে যে শাসনে আছে, যে শাসন করছে। আজকে যে ক্ষমতায় নেই, যে বিরোধীতে আছে, তার আজকে একটা কথা বলুন, আজকে যে এই যে অরুণোদয়ের যে সিলেকশন কমিটি আছে, সেই সিলেকশন কমিটিতে তো বিরোধী দলেরও থাকার কথা ছিল। আছে কি বলুন না, আছে কি? তাহলে যদি সিলেকশন কমিটি, যেটা অরুণোদয়ের কথা আপনি টেনে আসছেন, আমি যেহেতু সংখ্যালঘুদের অবস্থা আমি ছোট্ট একটা উদাহরণের কথা বলছি আপনাকে। এই যে সংখ্যালঘুদের কথা যে বলছেন, আজকে অরুণোদয় তো পাবে, আমার দেশ কিন্তু ধর্মনিরপেক্ষ দেশ, এটাতে প্রত্যেক গরিব পাবে। হ্যাঁ, যাদের তো আপনি তো বলছেন না দক্ষিণ করিমগঞ্জের কথা, যে ভেতর দিকে মুসলিমরা পিছিয়ে আছে। আমি মুসলিম কথা ছেড়ে দিলাম, দক্ষিণ করিমগঞ্জে যদি আসি, হ্যাঁ, মানে শুধু সংখ্যালঘুরাই যে পিছিয়ে সাউথ করিমগঞ্জে এমন নয়, সংখ্যা গুরু যারা, তাদের অবস্থান পিছিয়ে। হ্যাঁ, তো সেখানে যদি আমি আসি, সেখানে আমি কি দেখতে পারি? আমি গেছিলাম তো বিভিন্ন জায়গায়, আপনি বলছেন না ভোটের জন্য, আমি ভোটের জন্য যাইনি, মানুষের সমস্যা, মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন জায়গায় আমি ঘুরছি। অবশ্যই আমি প্রত্যাশী 26-এর টিকিটের। এখন কথা হচ্ছে, যখন বিভিন্ন জায়গাতে যাচ্ছি, গিয়ে দেখছি সেই মানুষের যদি অবস্থা দেখেন আপনি, যে খাওয়ার নেই, খেতে পাচ্ছে না। অরুণোদয়ের নাম ছিল, কাটা পড়ে গেছে। কেন কাটা পড়ে গেছে? সিলেকশন কমিটি এগুলো কেটে দাও।
ওগুলো কেটে বাদ পড়ে গেছে। তাহলে আপনারা বিরোধী দল হিসেবে কি ভূমিকা পালন করছেন? Exception এরকম মধ্যে যদি রেখেছে। হয়ে থাকে তাহলে আপনারা বিরোধী দল, আপনারা কি ভূমিকা রাখছেন সেটার উপর? আমরা আপনাদের কংগ্রেসের এত তাবুর নেতা হাফিজ রশিদ চৌধুরী, তারপরে আপনাদের কি গৌরব গগৈ, এত বড় বড় নেতা থাকার পর আপনারা কেন, আর জেলার জুড়েও তো আপনাদের অনেক নেতৃত্ব লিডার আছেন, অনেকে বিধায়ক আছেন, এক্স বিধায়ক আছেন, অনেকে বিধায়ক অবস্থায়ও আছেন, কিন্তু আপনাদের জেলা জুড়ে বিধায়ক অবস্থায় জেলা জুড়ে কেউ নেই। যারা ছিল তারা গাদ্দার ছিল, চলে গেছে। নিজের অবৈধ সম্পত্তি ব্যবসা ট্যাবসা লুটে পুটে খেয়ে জনগণকে লুটে পুটে খেয়েছে লুকিয়ে চুকিয়ে। তারপর যখন ধরা পড়েছে তখন তো গঙ্গা জলে ধুলেই তো শুদ্ধ হয়ে যাবে, তাই গঙ্গা জলে স্নান করে এখন বিজেপিতে চলে গেছেন, ওনারা শুদ্ধ হয়ে গেছেন, তো আর কি লাগবে। তারপর ওই মানুষের যে জমির পাট্টা নিয়ে যে আজকের যে পাট্টা মানুষ, যেটা মানুষ বলছে, আমরা যখন গিয়েছি মানুষের সঙ্গে কথা বলেছি, ওরা মানুষ বলছে যে ওটা কংগ্রেসের পিরিয়ডে যদি পাট্টা দিয়ে দিত আজকে আমাদের। তো সুপ্রিম কোর্টের কি এরকম গাইডলাইন আছে না এরকম অর্ডার আছে যে কংগ্রেসের সময় পাট্টা দেয়নি এখন তুমি উচ্ছেদ করো? সুপ্রিম কোর্টের প্রপার গাইডলাইন কি আছে, প্রপার অর্ডার কি আছে? পুনর্বাসন করে উচ্ছেদ করো, তো বিজেপি করছে কি? না না, এখন তো ক্ষমতাতে বিজেপি আছে, তাহলে কেন করছে? এখন প্রশ্ন হচ্ছে আপনারা তো বলছেন, আমি এটা মানতে পারছি না আপনার কংগ্রেস বলছে কি এখন কংগ্রেস, প্রথম কথা কংগ্রেসের কথাটা ভুলে যান, কারণ কংগ্রেস ক্ষমতাতে নেই। ক্ষমতাতে যারা আছে আপনি তাদের কথা বলুন। আজকে যদি কংগ্রেস ক্ষমতাতে থাকতো, আপনি যদি বলেন ক্ষমতার, এটা যদি তারা আপনার যেটা বলতে চাচ্ছে যে এটা ক্ষমতার অপব্যবহার করছে, আপনি যেটা বুঝাতে চাইছেন ক্ষমতার অপব্যবহার করছে, সেই জায়গায় আমি দাঁড়িয়ে যদি বলি যে বিজেপি তো বলছে আমার মুসলিম ভোটের প্রয়োজন নেই, অনেক জায়গায় তাদের। আমাদের ভারতের সংবিধান কি বলছে? ওরা কি মানে তার মানে কি ভারতের সংবিধান বিজেপি মানে না? এদিকে দেশপ্রেম কেন দেখাচ্ছে? যদি একটা সংবিধান আছে তাহলে ওরা দেশভক্ত বলছে, তাহলে তো দেশপ্রেমী কি নয়? দেশভক্ত করতে হবে, দেশ বিরোধী ওরা। না না, বিজেপি তো আমার দেশের গণতন্ত্র যারা মানে না, গণতন্ত্র না মেনে যারা অবশ্যই আমার দেশ ধর্মনিরপেক্ষ দেশ, এটা না না ধর্মনিরপেক্ষ দেশ, এটা ঠিক, কিন্তু গণতন্ত্র মানুষ কি বলছে, সংখ্যালঘুরা সাধারণভাবে বিজেপিকে ভোট খুব কম দেয়, সেটা সাধারণভাবে, যেটা বিজেপিও জানে বা সংখ্যালঘুরাও জানে, কিন্তু সেই জায়গায় কংগ্রেসকে দীর্ঘ শাসনে সংখ্যালঘুরা ভোট দিয়ে এসেছে কংগ্রেসকে, এটা আপনি মানতে না পারলেও এটা বাস্তব সত্য। কংগ্রেসদেরকে ভোট দিয়ে এসেছে গোটা ভারতবর্ষে। মুসলিমরা সবসময় সংখ্যালঘুরা হোক, যে কোনো সংখ্যালঘু, খ্রিস্টান সংখ্যালঘু, মুসলিম সংখ্যালঘু, যে কোনো সংখ্যালঘুরাই ভোট দিয়ে এসেছে কংগ্রেসকে। কিন্তু যখন কংগ্রেস বলছে যে আমি তোমাদের এবং তোমরা আমাকে ভোট দাও, কোথায় গিয়ে বলেছে কংগ্রেস? বলছে ধর্মনিরপেক্ষতাতে যেটা বিশ্বাস করে, ধর্মনিরপেক্ষ বিশ্বাস করে, কিন্তু এটা মানতে পারছি না। আপনি যেটা বলছেন আমি অবশ্যই এটা মানছি না। কংগ্রেস অবশ্যই ধর্মনিরপেক্ষতা বলছে। আমার দেশের সংবিধান যদি আমি মানি, আমি দেখুন একজন আইনের ছাত্রী, তো আমি সংবিধানের উপর আস্থা ভরসা রেখেই কিন্তু আমরা আইন নিয়ে পড়াশোনা করছি, বা আমি আজকে কোর্টে প্র্যাকটিস করছি। এখন কথা হচ্ছে সংখ্যালঘু ভোটের উপর যদি আপনাদের যদি ভরসা থাকে না, বেস থাকে না, সংখ্যালঘু ভোটের উপর আপনাদের কোনো থাকে না, তাহলে বদরুদ্দিন আজমল ক্যান্ডিডেট দিলে কেন সেখানে সংখ্যালঘু ভাগ বসে দেয়, এই বসে প্রশ্ন আসে কেন? দেখুন এখানে সংখ্যালঘুর প্রশ্ন আসছে না, এখানে আসছে আমার দেশের সাধারণ 80% মানুষ, তাদের জীবন জীবিকার প্রশ্ন আসছে। আমি কখনোই সাধারণ মানুষ যে 80%, আমার দেশে কিন্তু 80% সমস্ত দেশ জুড়ে বলুন, শুধু যে আমার দক্ষিণ করিমগঞ্জ সেটা নয়, পুরো দেশ জুড়েই 80% মানুষ সাধারণ মানুষ, যাদের মিনিমাম একটা ইনকাম থাকে, তারা কেউ উচ্চ মধ্যবিত্ত, কেউ মধ্যবিত্ত, কেউ নিম্ন মধ্যবিত্ত, কেউ তারও নিচে আছে। এটা আমার সমস্ত দেশ জুড়ে যেরকম আছে, আমার আসাম জুড়ে সেরকম আছে, আমার জেলা জুড়ে সেরকম আছে, আমার দক্ষিণ করিমগঞ্জ জুড়েও সেরকম আছে। তো আমরা কি কথা বলি? আমরা বলি 80% মানুষের যাতে জীবন জীবিকাটা ভালোভাবে কাটাতে পারে। আজকে তো নিচ্ছে না, আজকে বিহারের নির্বাচন আপনারা দেখেন, বিহারের নির্বাচন আনতেই পারেন না, কারণ আপনিও জানেন, আপনি যেহেতু সংবাদ মাধ্যমে কাজ করছেন, বা আমি একটু সাংবাদিক, সেই সূত্র ধরেই বলছি, অক্টোবরে যখন বিহারে এসআইআরে 65 লাখ মানুষের নাম কাটা গেল, তারপর অক্টোবরে নির্বাচন কমিশনার বলেছিলেন যে বিহারে বর্তমানে ভোটারের সংখ্যা হচ্ছে 7,42,00,000। তারপর আবার বলা হলো, যখন ভোট কাস্টিং হচ্ছে, কাস্টিং এর পর বলা হলো যে বিহারে মোট ভোটস পড়েছে, কাস্ট হয়েছে 67.13%। তারপর আবার ভোট কাউন্টিং এর পরে দেখা গেল সেখানে আছে 7,45,00,000, মানে 7,45,00,000। এই যে যদি সেখানে
নির্বাচন কমিশনার থেকেই জানানো হয়েছে 65 লাখ ভোটারের নাম কাটার পর সেখানে ভোটারের সংখ্যা আছেন 7,42,00,000। আবার বলছেন ভোট কাস্ট হয়েছে 67.13%। কাস্টিংয়ের পর দেখা গেছে 7,45,00,000। তাহলে এটাকে কি ভোট বলে? আপনারা বলুন না, আমার কথা কিছু নেই। না, বিহারকে টেনে আনছেন তো আপনারা, যেখানে তো এখান থেকে পরিষ্কারভাবে আমাদের যে স্লোগান ভোট চোর গদি চোর, পরিষ্কার এটা নিজেরা প্রমাণ করে দিয়েছে। আজকে নির্বাচন কমিশনার শাসক দলের ইশারাতে ওঠা বসা করবেন? উনি একটা মুখে কতবার বিবৃতি দেবেন? তাহলে কি হচ্ছে? বিহার কি আসাম বিহার নয়? আসামের মানুষ, বিহারে দেখুন না বর্তমান অবস্থা কি হয়েছে। বিহারের মানুষ তো তার প্রতিবাদে নেমেছে। আর বিহারের কথা ছেড়ে দিন না, মানুষের কথা ছেড়ে দিন, আজকে দেখুন না তো নির্বাচন কমিশনারের যার উপর যিনি একটা স্বতন্ত্র শাখা আমার দেশের একটা গণতান্ত্রিক দেশের কিছু শাখা থাকে যেগুলো রাজনীতি থেকে আলাদা, তাই তো? না হলে আমরা বিচার ব্যবস্থা বলুন। আজকে আপনারা সংবাদ মাধ্যমে আছেন, আপনারা যেরকম আপনারা কোনো রাজনৈতিক দলের আমরা কোনো মতাদর্শ করতে পারবেন না, তারপর আপনার বিচার ব্যবস্থা থাকতে পারবে না। আজকে আমার রিজার্ভ ব্যাংক থাকতে পারবে না, আজকে আমার ইলেকশন কমিশনার থাকতে পারবেন না। সেখানে কেন ইলেকশন কমিশনার, যেখানে অক্টোবরে উনি বললেন যে 65 লাখ ভোটারের নাম কাটার পর সেখানে 7,42,00,000 ভোটার আছেন। তারপর বললেন যে ভোট কাস্ট হয়েছে 67.13%। তারপর কাউন্টিংয়ে গিয়ে দেখা গেল কাস্ট হয়েছে ভোটস টোটাল 7,45,00,000। তাতে কি প্রমাণিত হয় বলুন না? তাতে কি প্রমাণিত হয় আপনি বলুন না, আমাকে প্রশ্ন না, আপনি বলুন। আপনারা বিরোধী দল, আপনারা সেটা যতটুকু আপনাদের চোখের সামনে যদি এটা ভুল হয় আপনারা সুপ্রিম কোর্ট করুন, প্রেস মিট দিন, আপনারা প্রেস মিট দিন, আমরা তুলে ধরবো। আপনার বিরোধীদের যেটা মতামত সেটা দেন, আমরা চলছে। তো বিহারকে টেনে আনবেন না, যেখানে প্রহসন হয়েছে সেটা টেনে আনবেনই না বিহারের, কারণ বিহারের আমাদের বিরোধীদের কথা নয়, এই কথাটা বলেছেন নির্বাচন কমিশনার থেকে কথা হয়েছে, বিরোধীরা তো সেটা ধরে কথা বলছে। এখন সেটা তো আপনারা প্রেস মিট দেন, আমাদের সংবাদ মাধ্যমের দায়িত্ব হলো আপনাদেরটা দেখানো। আপনাদের কাজ হলো সত্যটা মানুষের সামনে। আপনারা ধরুন আমরা 100 বার আমরা সংবাদ মাধ্যমে 100 বার এটা প্রকাশ করব, আপনারা বলুন আমরা প্রকাশ করব, কোনো অসুবিধা নেই। আর ভারতীয় অসুবিধা থাকার কথা নয়, কারণ আপনারা হচ্ছে সংবাদ মাধ্যম নিরপেক্ষ। আমাদের 4টা পিলার আছে জানেন তো, আমাদের সেই 4টা পিলারের মধ্যে একটা পিলার আপনারা। না সেটা আমি ওই জিনিসটা বুঝাতে চাই, সত্যটা প্রকাশ করতে হবে। আমি ওই জিনিসটাই বুঝাতে চাই। যেমন মহারাষ্ট্রে যে কংগ্রেসের ভোটাডুবি, আমি আপনারা যে কোয়েশ্চন যেটা রাখছেন যে বিহারের প্রেক্ষিতে, আমি বিহারেরটা ছেড়ে দিলাম, মহারাষ্ট্রে কেন আপনাদের বিহারটা ছেড়ে দিলেন? এটা আপনাদের এটার উপরে কন্ট্রোভার্সি আছে, আপনাদের কোয়েশ্চন। আমাদের কন্ট্রোভার্সি না, সরি, আমাদের কন্ট্রোভার্সি না। নির্বাচন কমিশনার যে স্টেটমেন্টগুলো দিয়েছেন বা যেগুলো তথ্য তুলে ধরেছেন তার উপর আমার নয়। আপনি কি অঙ্ক, আপনিও তো ম্যাথস করেছেন নিশ্চয়। কিন্তু বিষয়টা হচ্ছে যেহেতু বিহারের একটা কোয়েশ্চন যখন এসে গেছে এটার উপর, আপনারা বলছেন বিরোধী দল একটা বলছে, দল আর একটা বলছে, নির্বাচন কমিশনের উপরে কোয়েশ্চন এসে গেছে, সেটা আলাদা। আমি মহারাষ্ট্রের কথা বলছি, মহারাষ্ট্রে কেন কংগ্রেসের হার হলো? আসাম মহারাষ্ট্র নয়, আমি আসামের কথাতে আসুন না। না আসামে 21 নির্বাচনে এই এত জুট মহাজুট সব কিছু করে কি হলো? 21 নির্বাচনে যেটা হলো মহাজুট, সিপিআইএম, বামপন্থী। ভোট যদি চুরি হয় আমরা কি করতে পারি? বিহার তো তার প্রত্যেক প্রমাণ, সামনাসামনি প্রমাণ বিহার থেকে এসছে যে ভোট যে চুরি হচ্ছে, বিহারটা দেখিয়ে দিয়েছে। সেকেন্ড কথা হলো এখানে ভোটের ব্যাপারে ইভিএম এ কি হচ্ছে বিহারে তা স্পষ্ট হয়ে গেছে, জনগণের সামনে স্পষ্টভাবে চলে এসছে। সেজন্য এগুলো বলে কিছু নয়, এগুলো বলে কোনো লাভ নেই। আপনারা এবার ভাবছেন আপনাদের রাজনীতির যেহেতু চেঞ্জিং এসে, কংগ্রেসে যেহেতু সভাপতি চেঞ্জ হয়েছেন, কি গৌরবের নেতৃত্বে কি আসাম সরকার কংগ্রেস কি সরকার করতে চলছে? দেখুন, সভাপতি চেঞ্জ হয়েছেন সেটা তো একটা কথা, এটা আপনাদের তো। তারপরও দেখুন মানুষের জীবন জীবিকার উপর এই বিজেপি সরকার যেভাবে আক্রমণ নামিয়ে
এনেছে, তারপর মানুষ এখন আর বিজেপিকে চান না। সেটা পার্টিকুলার যে একটা কমিউনিটি চান না সেটা নয়, পুরো যে সাধারণ 80% মানুষ যারা আছেন, যারা আজকে প্রত্যেক দিন দেখুন না, আপনি বলুন আজকে যখন আমার দেশে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নাগালের মধ্যে আছে না নাগালের বাইরে, আপনি বলুন না। আজকে যখন একটা দিনমজুর একটা মানুষ, আজকে আমাদের এখানে দেখুন পার ডেতে 5 to 6, 700, সে যখন তার বাড়িতে যখন 5-6 জন মানুষ থাকে, সে 700 বা 500 ইনকাম করে বাড়িতে নিয়ে খেতে পারবে ভালো করে? মানুষ তো খুশ, মানুষ দেখছে সরকারে চাউল পাচ্ছে, অরুণোদয় পাচ্ছে, তাহলে মানুষের প্রয়োজন কি? মানুষ খুশি নয়, ভোট চুরি হচ্ছে না, মানুষ খুশি থেকে হবে। আরে সরকার মানুষ আজকে আমাদের রাজ্যের মানুষ হইল কি, মানুষগুলো ভাতের উপর নির্ভরশীল। সেই চাউলটা সরকার দিয়ে দিচ্ছে, ডালটা সরকার দিয়ে দিচ্ছে, আটাটা সরকার দিয়ে দিচ্ছে, লবণটা সরকার দিয়ে দিচ্ছে, তেলটা কে দেবে? তেলটাও তো, হ্যাঁ, এরপরে অরুণোদয় দিচ্ছে, তেলটা তো টাকা পাচ্ছেন, সবাই পাচ্ছেন কি? সবাই তো পাচ্ছেন না অরুণোদয়। না 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 না, আমার দেশের দারিদ্র সীমার নিচে যারা, তারা তো সবাই টাকা পাচ্ছে। তারা সেই যারা মানে কিসের টাকা পাচ্ছে? আরে অরুণোদয়ের টাকা তো পাচ্ছে, 1200 টাকা তো পাচ্ছে। তো 1 টাকা করে ঢুকেছে শুনলাম, তারপর ঢুকেছে কার কার? মানে এখন তো আমি অনেকেরই শুনেছি ঢুকছে, একটা করে ঢুকছে, কিন্তু এখন মানে একসাথে তো আমি যতটুকু জেনেছি, একজনের 10 তারিখ ঢুকেছে, একজনের 12 তারিখ, একজনের 11 তারিখ। শুনুন, আপনারা সাংবাদিকতা করছেন, আপনারা যাবেন, আমি তো গেছি। আপনারা কোন এগুলো গ্রামের কথা আমাকে বললেন না, যে উত্তর করিমগঞ্জ বা দক্ষিণ করিমগঞ্জ, সেইগুলো এরিয়াতে গিয়ে আপনারা ঢুকবেন। সেইগুলো এরিয়াতে গিয়ে যদি আপনারা ঢুকেন, আপনারা দেখবেন 10টা বাড়ি আছে, ফর এক্সাম্পল 10টা বাড়ি আছে, দেখবেন সেই 10টা বাড়ির মধ্যে সেই মহিলাদের অবস্থা একদম খারাপ। আপনার নিজের চোখে দেখে আসবেন, দেখবেন সেই 10টা বাড়ির একজন মহিলার অরুণোদয় নেই। আরো কিছু দূর গেলে দেখবেন আরো 20টা বাড়ি আছে, 2জনের এসছে। আরো কিছু দূর যাবেন, গিয়ে দেখবেন নেই। এরকম ভাবে হয়েছে। এখন আপনি কি মনে করছেন এই অরুণোদয় স্কিমে কি কোনো ধরনের স্ক্যাম হয়েছে? আপনি কি মনে করেন স্ক্যাম হয়েছে কি স্ক্যাম হয়নি, সেটা আপনারা প্রত্যক্ষ গেলেই প্রমাণ পেয়ে যাবেন। তার মধ্যে আমরা যে বলবো, আজকে বলুন না, আমরা তো আগেও দেখেছি যে আজকে যখন কোনো একটা, আপনারা তো সংবাদ মাধ্যমে আছেন, সাংবাদিকতা করছেন, আপনারাও জানেন, কোনো একটা কিছু যদি কোনো সিলেকশন কমিটি হয়, সেখানে যেরকম সরকার পক্ষের লোকরা অবশ্যই থাকবে, জেলা প্রশাসনের লোকরা থাকবে, মন্ত্রী মিনিস্টাররা থাকবে, তার সঙ্গে বিরোধীদেরও তো থাকতে হবে। টোটাল বিরোধী শূন্য, বিরোধী কেউ নেই। সরকার পক্ষ বানিয়ে নিয়েছে একটা কমিটি, সেই কমিটিতে ওনাদের যাদের নাম দেয়া যাবে তাদের নাম দিচ্ছেন, মনে হচ্ছে যাদের নাম দেওয়া নয় কেটে দিচ্ছেন, সেটাই তো হচ্ছে। এখানে কি করার আছে? আরে কি মানুষ তো করিমগঞ্জ জেলার, এখন যেটা আগে 21 নির্বাচনে যেটা ছিল করিমগঞ্জ জেলা, আজকে সেটা হচ্ছে শ্রীভূমি জেলা। তো মানুষ, শ্রীভূমি জেলার মানুষ আপনাদেরকে তো 2-3 জন বিধায়ক, মহাজোটের পক্ষে 3 জন বিধায়ক দিয়েছিলেন নির্বাচনে। এখন বিরোধী শূন্য কিভাবে হলো? এখন মানুষ তো ভোট দিয়েছে আপনাদের পক্ষে। মানুষ ভোট দিয়েছে কারণ মানুষ পরিবর্তন চাইছিল। এবারও যারা গাদ্দারি করেছে ওদের বিপক্ষেও মানুষ ভোট দেবে। মানুষ এই গাদ্দারদের চায়নি, যারা নিজের আখের গুছাতে এসেছিল, আখের গুছিয়েছে গেছে। আপনারা রাখতে পারেন, সেটা হলো আলাদা। মানুষ তো জনমত দিয়েছে, মানুষ জনমত দিয়েছে, 2026-এও দেবে। 2026-এ দেখবেন কি মত দেয় মানুষ। 3 জন বিধায়ক 5 জনের মধ্যে যদি দিয়ে দেয়, তাহলে মানুষ বেশি বড় অংশটাই তো দিয়েছে কংগ্রেসের। আবার দেবে তো, আবার দেবে 26-এ, আবার দেবে, পাবেন 26-এ দেবে। তখন মানুষ এখন ভেবে নিয়েছে কি, মানুষ হয়তো ভাবতে শুরু করছে যে কি ওদেরকে দিয়ে কি হবে, জনমত দিবে। মানুষ মোটেও সেটা ভাবছে না। এখন আমূল যখন এক্সপায়ার হয়ে যায় না, বিজেপির কাজ হচ্ছে সেই এক্সপায়ার আমূলের বাইরে একটা লেভেল বসিয়ে দেবে, যে এখন দেখুন আমরা তো বাইরে নতুন লেভেল বসিয়ে দিচ্ছি, ভেতরে কিন্তু এক্সপায়ার আমূল। তো এক্সপায়ার আমূলগুলো এখন বিজেপিতে গেছে। এখন আপনারা কি মনে করছেন, এবার বরাকপুরে 13 জন যেহেতু 13টি বিধানসভা আছে, 13 জনই তো কংগ্রেসের দলের হয়ে লড়বেন। আপনি কতটা মনে করছেন যে বরাকপুর থেকে কংগ্রেস জয়ী হতে পারবে? আপনি এমনি বলবেন না যে ওই 12টা 13টা 10টা, সত্যিকারের উদ্দেশ্যে কংগ্রেসের দলের আপনি মানে সত্যিটা বলেন, কতটা জিতবে? সত্যিটাই বলছি, 26-এ দেখবেন বেশিরভাগ আসনে কংগ্রেস জিতে আসবে বরাকে। কারণ ফল কি হবে আপনি বলেন তো? একবারে লগুয়া বিধানসভা। হ্যাঁ, উত্তর করিমগঞ্জে কংগ্রেস জিতবে, আপনি ধরে দেখেন। পাতারকান্দিতে
কংগ্রেস জিতবে। আরে এত প্রভাবশালী মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সঙ্গে আপনার, সেটা তো সময় বলবে, কে প্রভাবশালীর উপর নির্ভর করবে না, কংগ্রেস জিতে আসবে। আপনার বর্তমান রাজনীতি যে যাচ্ছেন, আপনি সাউথে মানুষের সঙ্গে কথা বলছেন, আপনি কি মেসেজ নিয়ে যাচ্ছেন দলের? আমি দলের মেসেজ নিয়ে কি যাব? আমার প্রত্যেক দিনের কাজ হচ্ছে গিয়ে এই যে বিজেপি সরকার মানুষের উপর যে আক্রমণগুলো নামিয়ে আসছে, তার জন্য যাতে মানুষ সংঘবদ্ধ থাকতে পারে এবং বিজেপির এই ভ্রষ্টাচারের বিরুদ্ধে যাতে আওয়াজ তুলতে মানে মানুষ পারে, তার জন্যই আমার মেসেজগুলো কি, আমার কোনো মেসেজ নেই। মানুষের যে চাওয়া পাওয়া, মানুষের যে দাবি দেওয়া, মানুষ যে সমস্যায় ভুগছে, সেই সমস্যাগুলোর নিয়ে আমরা কথা বলছি, গণ আন্দোলন গড়ে তুলছি। বিভিন্ন জায়গায় দেখবেন আমি বিভিন্ন সময় বিভিন্ন পরিপ্রেক্ষিতে বিভিন্ন অবস্থার মধ্যে মানুষকে নিয়ে আন্দোলন করছি। এই যে একটা কথা আপনাকে বলে দিচ্ছি, এই যে বিগত দিনে আপনি দেখেছেন গান্ধাই মুখ, দেখেছেন তো? তো গান্ধাই মুখের নদীবারটা ভেঙে গেছিল। তো গান্ধাই মুখ আপনি জানেন, এখানে এই গান্ধাই মুখটা পুরো কিন্তু হিন্দু অধ্যুষিত গ্রাম। এখানে একটা মন্দির আছে, যে মন্দিরটা আপনার ভেঙে প্রায় নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। বিগত 2024-এ এখানে পিচু হাজারিকা মহাশয় এসেছিলেন, এসে ওখানকার জনগণের কথা দিয়ে গেছিলেন যে অতি সত্তর মাসখানেকের মধ্যে সেটা সারানো হবে। আমাদের উত্তর করিমগঞ্জের বিধায়ক গেছিলেন, দক্ষিণ করিমগঞ্জের বিধায়কও গেছিলেন। যাওয়ার পর ওনারাও সেম কথা দিয়েছিলেন, কিন্তু জানেন তো 1 বছর হয়ে গেল, কোনো মানে প্রতিকার নেই। 2025-এ যখন বন্যা হলো, আমরা বন্যাটা টের পাইনি, কারণ সেটা ছিল ছোট বন্যা, কিন্তু নদী লাগোয়া যাদের বাড়িঘর ছিল তারা বুঝতে পেরেছে। তো সেই গান্ধাই মুখে 2024-এ যেটা ছিল 2025-এ 10 ডাবল নদীবাঁধ ভেঙে যায়, সব গুড়িয়ে দেয়। অনেক মহিলা, সেই হিন্দু অধ্যুষিত যে গ্রামটা আছে গান্ধাই মুখ, সেখানের অনেক মহিলারা, অনেক বাচ্চা ছেলেরা পরে হাত পা ভেঙে যায়। এমনকি ওরা চাঁদা কালেকশন করে ট্রিটমেন্ট করিয়েছে। শিলচর মেডিকেল কলেজে ভর্তি ছিল 2 জন মহিলা পা ভেঙে। তো সেই সময় আমাকে ফোন করেছিলেন ওখান থেকে, আমি ওখানে ছুটে গেছিলাম। তো ওখানে গিয়ে আমরা যে অবস্থা দেখেছি, যে ফোর্সে মানুষের বাড়িঘরের দিকে জল ঢুকছে, এবং সেখানকার জনগণই বলেছেন যে আমাদেরকে কথা দিয়ে গেছেন, কিন্তু কোনো প্রতিকার হয়নি, বরং গতবার যতটুকু ভেঙেছে তার 10 ডাবল ভেঙেছে। এবং সেই যে জলের ফোর্সে গিয়ে লামাদ বাহাদুরপুরের যে একমাত্র যোগাযোগের রাস্তা, যেটা 10-15 হাজার লোকজন আসা যাওয়া করে, সেই রাস্তাটা পুরো উড়িয়ে নিয়ে গেছে। তারপর সেখানকার ওই গান্ধাই মুখের জনগণ, তারপর লামা বাহাদুরের প্রায় 700-800 মানুষ নিয়ে আমরা নিলামবাজার সার্কেল ঘেরাও করেছিলাম, আমি সেখানে ছিলাম ওই। তারপর আপনার ডিসি অফিস আমরা ঘেরাও করি ওই নদীবাঁধের ব্যাপারে। এখন আমরা ডিসি মহোদয়ের সঙ্গে লাস্ট ডেও কথা বলেছিলাম, এই যে দাসগ্রাম থেকে নয়াবাজার যে রাস্তাটা ভেঙেছিল, যে রাস্তার উপর আমরা 700-800 মানুষ 24 ঘন্টা দাঁড়িয়ে আমরা যে আন্দোলনটা করেছিলাম, এবং অবশেষে সবাই মানতে বাধ্য হলো আমাদের দাবি, এবং রাস্তাটা স্যাংশন হলো। এখন কাজ শুরু হবে, এবং আমাকে বলে হচ্ছেন ডিসি মহোদয় ওটার কাজ মানে হ্যান্ডওভার করা হয়েছে, পিডব্লিউডি কন্ট্রাক্টরকেও হ্যান্ডওভার করে দিয়েছেন। এখন কাজ শুরু হচ্ছে এর মধ্যে। তো একটা কথাই আমরা দেখতে পাই যে মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন সমস্ত দাবি দাওয়া পূরণ করতে পারে। এবং আমাদেরকে ডিসি, ওই দিনই গেছিলাম যেদিন আমরা মেমোরেন্ডামটা নিয়ে ডিসি মহোদয়ের কাছে গেছিলাম, ওই দিনই আমরা বলেছিলাম গান্ধাই মুখের কথা। উনি বললেন যে ওই আসছে শনিবার উনি যাবেন বলছেন ওখানটা পরিদর্শন করতে। এখন দেখা যাক ওনার প্রতিশ্রুতি উনি কতটা রাখেন। আমাদের কাজ আন্দোলন করা, গণ আন্দোলন গড়ে তোলা। কোয়েশ্চেন করবো যে এই মুহূর্তে যে সংখ্যালঘু আদিশিত যে বিধানসভাগুলো, এগুলোতে এত বেশি কংগ্রেসের ক্যান্ডিডেট কেন, আর বাকি সংখ্যাগুরু বা সংখ্যা গরিষ্ঠ যেগুলো মানুষ যেখানে বসবাস করে সেই বিধানসভাগুলোতে কংগ্রেসের ক্যান্ডিডেট সীমিত কেন? আচ্ছা, সেটা কিন্তু ভালো কথা বলছি। আজকে দেখবেন যখন দেখছে জনগণ বা যারা টিকিট প্রত্যাশী, দেখুন আজকে আমাদের টিকিট প্রত্যাশিত শুধু হলে হবে না, জনগণের পাশে বিপদে আপদে থাকতে হবে। তো আজকে যখন সবাই দেখছে যে কংগ্রেস ক্ষমতাতে আসবে 26-এ, এবং বিজেপি মানুষের উপর যেরকম মানে সমস্যা চাপিয়ে দিচ্ছে দিনের পর দিন, এবং জনবিরোধী নীতিগুলো গ্রহণ করছে, তাতে মানুষ সমস্যায় জর্জরিত। তো সে অবস্থানে যখন মানুষ কংগ্রেসের দিকে ঝুঁকছে, তো যারা টিকিট প্রত্যাশীদের সংখ্যাও বেড়ে গেছে। সেটা যে মাইনরিটি অধ্যুষিত বা মেজরিটি অধ্যুষিত সেরকম কোনো ম্যাটার নয়। আপনারা কাটিগড়া বিধানসভা দেখতে এখনো পর্যন্ত আমরা
মিডিয়াই জানে না যে কয়জন একজন কংগ্রেসের দাবিদার কে, এই মানুষটাও এখনো মিডিয়া জানে না। সময় তো জানতে পারবেন, কিন্তু সময় তো এখনো আপনি নর্থে যদি দেখেন তাহলে 7 জন 8 জন, সাউথে দেখেন 16-17 জন। আচ্ছা 16-17 জন। আলগাপুরে যদি দেখেন তাহলে মনে 30 ক্রস করে গিয়েছে। তাহলে আপনি আরেকটা কথা বলতেও ভুলে যাচ্ছেন যে এখন দেখতে পাচ্ছেন বেশ কিছুদিন ধরে ঝাঁকে বিভিন্ন দল থেকে আমাদের কংগ্রেসে যোগদান করছেন। তার মানেটা কি বোঝাচ্ছে? আগামীতে কংগ্রেস আসছে ক্ষমতায়। এবং দেখুন এখন উদারবন যেটা বিধানসভা বা ধলাই যেটা, এগুলো বিধানসভাতে এখনো পর্যন্ত কংগ্রেসের দাবিদার কে সেটাও ক্লিয়ার হয়নি। সেটা সময় ক্লিয়ার হবে না, সময় আসলে তো ক্লিয়ার হবে। এখনো তো ভোটের সেই সময় আমরা তো দেখব। সংখ্যালঘু বিধানসভাগুলোতে বোঝা যাচ্ছে যে ওই নির্বাচন চলে এসেছে বোধহয় 15 দিন পরে, সেটা কথা নয়, মিছিল চলছে, মানে ওই জায়গায় হয়তো আপনার চোখে লাগছে বা সবার চোখে লাগছে কিছু কিছু জায়গাতে টিকিট প্রত্যাশীরা বেশি। আজকে দেখুন টিকিট প্রত্যাশী হতেই পারেন, কিন্তু আজকে দল তো আজকে আমাদের গৌরব গগৈ মহাশয় যখন সভাপতির দায়িত্ব ভার গ্রহণ করেন তখন উনি কি বলেছিলেন? তখন তো উনি একটা কথাই বলেছিলেন যে যার বিরুদ্ধে কোনো ধরনের আর্থিক কেলেঙ্কারি দুর্নীতি নেই, যার বিজেপির সঙ্গে গুটবন্ধন নেই, যে বিগত দিনে বিজেপির বিরুদ্ধে বলিষ্ঠ আওয়াজ তুলেছে রাজপথে এবং জনগণের বার্নিং ইস্যুতে যে প্রতিনিয়ত সংগ্রাম চালিয়ে যাচ্ছে, হ্যাঁ, এবং জনমত আছে, শিক্ষাগত যোগ্যতাও ভালো আছে, তাকেই দেওয়া হবে টিকিট। তো অপেক্ষা করুন না সময়ের, কে পাবে, যে জনগণের পাশে থাকবে। আমি দেখছি প্রত্যেকটা বিধানসভায় কংগ্রেস হোক বিজেপি হোক তাদের একটা দাবিদার এসেছে, যেমন সাউথেই হোক বা পাতাকান্দিতেই হোক বা রাতাবাড়িতেও বিজেপির দাবিদার আছে, সব বিধানসভাতেই অলরেডি আপনার দাবিদার চলে এসেছে। কিন্তু প্রশ্ন উঠছে সেই জায়গায় যে কংগ্রেসের দাবিদার সংখ্যালঘু আদূষিত বিধানসভাগুলোতে বেশি, কিন্তু সংখ্যা গরিষ্ঠ বা সংখ্যা গুরুরা যেখানে থাকেন সেখানে দাবিদার নেই বললেই চলে। হঠাৎ আপনারা কন্টিনিউ সংবাদ মাধ্যমের আপনারা যে সাংবাদিকরা আছেন, আপনারা কন্টিনিউ কংগ্রেসের পেছনে এরকম খুঁচাতে থাকেন কেন? আপনারা সেটা বলুন। না কংগ্রেসের পিছনে আমরা সেই বিষয় হলো আমরা কংগ্রেসের পিছনে আমরা যখন আজকে যেহেতু কংগ্রেসের প্রতিনিধিত্ব করি, এই জায়গায় যদি তাহলে আমরা বিজেপি নিয়ে অবশ্যই আরেকটা কথা বলি যে যখন জিনিসপত্রের দাম নাগালের বাইরে, যখন পেট্রোল মানুষকে 110 টাকা 100 টাকায় কিনতে ওই সেই জায়গায় যদি একজন বিজেপির আজকে যদি এখানে বিজেপির আজকে গ্যাস সিলিন্ডার যখন 1100 থেকে 1200 টাকায় কিনতে হচ্ছে, সে যখন আজকের দিনে কন্ট্রাক্টর তো দেখতে পাচ্ছেন অনেকে কন্ট্রাক্টের কাজ করেছে কিন্তু কেউ বিল পাচ্ছে না, হাহাকার করছে। সেই কথাগুলো বলুন না। অরুণোদয় নিয়ে কথা বলতাম, বর্তমান রাস্তাঘাট নিয়ে কথা বলতাম, যেখানে যেখানে সেই জায়গায় আপনি আজকে কংগ্রেসের প্রতিনিধিত্ব যেহেতু করছেন, কংগ্রেসের একজন প্রত্যাশী হিসাবে আপনি কথা বলছেন, তখন আপনাকে কংগ্রেস নিয়েই কথা বলবো। অবশ্যই আজকে শাসনে কি আছে? শাসনের যদি শাসকের গোষ্ঠীর যদি কেউ আজকে আমার সঙ্গে যদি ইন্টারভিউ হয়, আশা করি কালকে বা পরশু একজনের সঙ্গে হবে ইন্টারভিউ, আমি যদি সেই সময় আমি ওনাকে সেই বিষয় নিয়ে প্রশ্ন করবো। অবশ্যই আপনার সঙ্গে যেহেতু আপনি কংগ্রেসের প্রতিনিধিত্ব, আপনার কংগ্রেস নিয়ে আপনাকে কথা বলবো। কংগ্রেস যেহেতু আমি সংখ্যালঘু বিধানসভাতে লড়ছি, সংখ্যালঘুদের অনেক কোয়েশ্চেন আছে, সেটা বড় ম্যাটার নয়। কোথা দেখুন আপনারা প্রতিনিধি আজকে হয়তো দেখছেন সংখ্যালঘু এরিয়াগুলোতে দাবিদার বেশি, কালকে দেখবেন যেখানে সংখ্যালঘু কম সেখানে দেখবেন মুসলিম সংখ্যালঘু কম, সেখানে দেখবেন দাবিদার বেশি। সেটা তো এখনো ভোটের সময় আসেনি, এখন থেকে দিনে দিনে দেখতে পাবেন, এখন তো সে সময়টা আসেনি ভোটেরও না। আচ্ছা, আপনাকে 5 জন মানুষ সম্পর্কে আমি বলবো, আপনি এক কথায় উত্তর দিবেন। সিদ্দিক আহমেদ, কি বলবো আমাকে? মানে আমি 5 জন মানুষের নাম বলবো, তাদের উত্তর এক কথায় দিবেন তাদের সম্পর্কে, মানে আপনি তাদেরকে কি মনে করেন বা জনগণ তাকে কি মনে করেন, পাবলিক তাকে সিদ্দিক আহমেদ গাদ্দার, আর কমলাক্ষ দীপুর কাছে গাদ্দার, মমতাজ বেগম যদি জেলা পরিষদ নির্বাচন এবারে জয়ী হয়ে এসেছেন, জেলার মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে জয়ী হয়েছেন, এবার হয়তো আপনারা দুজনই টিকিটের প্রত্যাশী কংগ্রেসের। নো কমেন্টস। আপনি কি মনে করেন এই কৃষ্ণেন্দু পাল? ওনার বিরুদ্ধেই কাজ করব, কিন্তু আজকে জনগণ কি বলেন? আজকে পাতারকান্দিতে যান, জনগণের অবস্থা দেখুন, বিভিন্ন জায়গায় যান, অবস্থা দেখুন। আজকে উনি তো পিডব্লিউডি বিভাগে আছেন, আমার সারা জেলা জুড়ে রাস্তাঘাটের হাল দেখুন।
আমার করিমগঞ্জে শ্রীভূমি হয়ে গেছে, কিন্তু করিমগঞ্জ তো একটা ডিস্ট্রিক্ট টাউন, এখান থেকে মেডিকেল কলেজটা সেই রামকৃষ্ণনগর, তাহলে একটা ডিস্ট্রিক্ট টাউন শ্রীভূমি হয়েছে, তো শ্রীভূমি তো সুন্দর একটা ভূমি, তাহলে তার ডেভেলপমেন্ট থাকবে না? শ্রীভূমিতে কোথায় আজকে মেডিকেল কলেজ, কোথায় আজকে কর্মসংস্থান, কোথায় একটা রাষ্ট্রায়ত্ত কল কারখানা কিছু একটা আছে? আমি ওনার সম্পর্কে কি বলবো? উনি তো পিডব্লিউডি বিভাগে আছেন, সেজন্য বলছি। আর আমাদের এমপি যিনি আমাদের করিমগঞ্জ লোকসভা আসনের যিনি এমপি, ওনাকে তো দেখতেই পাওয়া যায় না। উনি তো এমপি আমরা শুনি, কিন্তু ওনাকে তো দেখতেই পাই না। আচ্ছা, আপনাকে তিনটা চয়েস দিব, আপনি কাকে চয়েস করবেন? কৃপনাথ মালা আর বিজয় মালাকার? আমি ওদের দলের মধ্যে আমি কেন চয়েস করতে যাবো? না না, আপনি দলের মধ্যে চয়েস না, কিন্তু তারপরেও মানে যেহেতু না, আমার ওদের দলের সব কারো সম্পর্কে আমি কেন চয়েস করতে যাবো? আচ্ছা, হাফিজ রশিদ এবং কৃষ্ণেন্দু পাল, দুজনের মধ্যে কাকে চয়েস করবেন? হাফিজ রশিদ, কৃষ্ণেন্দু পাল। হাফিজ রশিদ তো এখানে আসছেনই না। না না, আসছেন না, আপনি তো ওনাকে আমি চয়েস কেন করতে না যাবো? আমি দলের আপনার সাউথ করিমগঞ্জ বেস বলছি না, আমি বলছি তো কৃষ্ণেন্দু পাল হাফিজ রশিদ সাহেবের সঙ্গে কৃষ্ণেন্দু পালের কম্পেয়ার হয় না। ঠিক আছে, হাফিজ রশিদ সাহেব একজন কংগ্রেসের একজন গণ্যমান্য ব্যক্তি, এবং উনি একজন বরিষ্ঠ আইনজীবী, এবং কৃষ্ণেন্দু পাল বর্তমান শাসক দলে আছেন। উনি জনগণের কি দাবি দাওয়া পূরণ করেছেন, না জনগণকে প্রতারিত করছেন, সেটা জনগণ বুঝিয়ে দিচ্ছে। তো এখানে আমি এটা কম্পেয়ার করতে পারি না, এটা আমাকে জিজ্ঞেসও করবেন না। গৌরব ওইনাদের মতো এরা দুজনই তো আমাদের ভালো লিডার, এবং একজন প্রদেশ কংগ্রেসের সভাপতি এবং একজন বিরোধী দলপতি আসাম বিধানসভার। তো আমি কম্পেয়ার কি করব? দুজনই আমাদের কাছে অনেক বড় মাপের লিডার। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন হাসিনা রহমান চৌধুরী, যিনি এবার সাউথ করিমগঞ্জ থেকে কংগ্রেসের প্রত্যাশী। আর সবচেয়ে বড় বিষয় হলো একজন মহিলা টিকিট প্রত্যাশী। আর যেহেতু কংগ্রেসের অবজারভার বা অনেকেই যখন এসেছিলেন, বা অনেক লিডারশিপের সঙ্গে আমাদের যখন সংবাদ মাধ্যম বা আমি নিজেই গিয়ে কথা বলেছিলাম, আর করেসপন্ডেন্ট ছাড়াও আমি নিজেই গিয়ে কথা বলেছিলাম বিভিন্ন বিষয় নিয়ে, তখন সংবাদ মাধ্যমে কংগ্রেসের অবজারভার বা যারা এসেছিলেন, যাদের সঙ্গে কথা হয়েছিল, যারা রাজ্য এবং দেশ জুড়ে যারা নেতৃত্ব দিচ্ছেন কংগ্রেসের হয়ে, ওদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তারা বলেছিলেন যে এবার মহিলা নেতৃত্ব আসবে, এটা পরিবর্তন হবে, মহিলা নেতৃত্বকে জোর দেবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার গোটা বরাক উপত্যকা মিলে মহিলা প্রার্থী 13টি বিধানসভার মধ্যে 2-3 জন 4 জন হবে, গোটা কয়েকজন সব শেষে মিলিয়ে। এবং শিলচরে হয়তো নৈরিতা জয়শুক্লা, হাতাবাড়িতে একজন দাবিদার হতে পারেন, এবং সাউথে 2 জনের দাবিদার মনে হচ্ছে এখনো পর্যন্ত বরাক উপত্যকা। দেখা যাক, কংগ্রেস যেহেতু বলছে এবার নারীদেরকে প্রত্যাশী করবে, নারীদেরকে টিকিটের এগিয়ে রাখবে। কংগ্রেসের অনেক অবজারভার বলছেন যে এবার নারীদেরকে প্রাধান্য দেওয়া হবে মহিলা বিধানসভাগুলোতে, এবং পঞ্চায়েত নির্বাচনেও সেই একই কথা বলা হয়েছিল যে মহিলাদেরকে প্রাধান্য দেওয়া হবে। দেখা যাক 26-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেস যেহেতু গোটা কয়েক মহিলা এবার দাবিদার, তাদের মধ্যে কতটুকু কংগ্রেস সেই দাবিটা রাখে, বা মহিলাদেরকে যেহেতু ডেভেলপমেন্ট, মহিলাদের উন্নয়ন, মহিলাদের জীবনমান উন্নত করার যে লক্ষ্যে কংগ্রেস বলেছে, যে আমাদের প্রেস মিডিয়াও অনেক সময় প্রশ্ন করা হয়েছে, তারা উত্তর দিয়েছে যে মহিলাগুলো রাজনীতির ময়দানে মহিলাদেরকে প্রভাব বাড়াবে। দেখা যাক 13টি বিধানসভায় কয়টি কংগ্রেস মহিলাদেরকে দেয়, সেই প্রশ্ন রেখে এখন বিদায় নিচ্ছি এই মুহূর্তে আমাদের ইনকলাব প্রোগ্রাম থেকে।